প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। শুভ সকাল আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ, দুর্নীতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশ 14তম। দৈনিক সমকাল, শেখ হাসিনা নির্দেশেই নির্বিচারে গুলি, রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার, বাড়ছে দুর্নীতি। দৈনিক যুগান্তর, ভোটের পথে হাঁটছে সবাই সারা দেশে, নিয়ন্ত্রণের বাইরে দুর্নীতি, 13 বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর 23। কালের কণ্ঠ, নির্বাচনী তৎপরতায় রাজনৈতিক দল, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার 14তম বাংলাদেশ। দৈনিক ইত্তেফাক, 3-4টি মামলার রায় হতে পারে অক্টোবরের মধ্যে, 6 দফা দাবিতে শহীদ মিনারের অবস্থান চাকরিচ্যুত বিডিআর সদস্যদের। বাংলাদেশ প্রতিদিন, তফসিল অক্টোবর-নভেম্বরে, লাশের উপকূল, স্বপ্নপূরণে লিবিয়ার মৃত্যু কূপে। মানবজমিন, দুর্নীতির সূচকে বাংলাদেশের 2 ধাপ অবনতি, বিমস্টেক সম্মেলন, ইউনুস মোদির দেখা হচ্ছে, বৈঠক অনিশ্চিত। খবরের কাগজ, পিছিয়ে গেছেন বাস মালিকরা, বাস রুট নিয়ে প্রকল্প নিয়ে সংশয়, বিএনপির একা নির্বাচনের প্রস্তুতি। দৈনিক সময়ের আলো, দেখা হবে কথা হবে কি, থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ইউনুস মোদি, 13 বছরের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ। কালবেলা, নির্বাচন অনুষ্ঠানে আস্থা অন্তর্বর্তী সরকারি ছাত্রদের দলের গঠনতন্ত্র নাম নিয়ে কাজ চলছে। দেশ রূপান্তর, নির্বাচনী রোডম্যাপে চাপে বিএনপি। আমার দেশ, জাতিসংঘের তদন্তে জুলাই গণহত্যায় জড়িতরা চিহ্নিত। দৈনিক জনকণ্ঠ, কোচিংয়ের ফাঁদে ছাত্র ভর্তি, জুলাই অভ্যুত্থান নিয়ে আজ জাতিসংঘ রিপোর্ট। দৈনিক করতোয়া, হাসিনার বিচার অক্টোবরেই, মবের বিরুদ্ধে কঠোর অবস্থান 3 উপদেষ্টা। দৈনিক ইনকিলাব, সর্বত্রই নির্বাচনের ঢেউ, গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন সহায়তা অব্যাহত কামনা প্রধান উপদেষ্টার। বাবু, আপনি শিরোনাম শুনলেন। হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। আপনাদের পত্রিকা সমকাল, শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি, এবং যেটা বলা হচ্ছে যে অক্টোবরের আগেই শেখ হাসিনার হয়তো মামলার রায়ের বিচার হয়ে যাবে। জি, এটা তো আসলে মানে দৃশ্যমান ছিল যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে ঘটনা বাংলাদেশে ঘটে গেছে, এবং সেখানে দায়িত্বে যিনি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার শাসন আমলে এরকম একটা ঘটনা ঘটছে। নিজের দেশের মানুষের বুকে নিজের দেশের পুলিশ গুলি ছুড়ল, তো এর দায় তো অবশ্যই যিনি দায়িত্বে আছেন তারই। এবং এটা চরম মানবাধিকার লঙ্ঘনই শুধু নয়, এটা যে কোনো একজন প্রধানমন্ত্রীর কাছে এটা প্রত্যাশিত নয়। এবং এই কারণেই জনরোষ এত বেড়েছিল, যেই মানে ক্রুব্ধ জনতার যেই বিক্ষোভ আমরা দেখেছি, সেটা কিন্তু ওই গুলি চালানোর নির্দেশের কারণেই। কারণ এটা ধীরে 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 জুলাই 14 তারিখ থেকে এই কয়েকদিনের মধ্যেই এই পর্যায়ে গেল কিভাবে, এবং সেটা অবশ্যই চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন। এটার বিচার হতে হবে, হওয়া উচিত। জাতিসংঘ সঠিকই নিশ্চয়ই তথ্য প্রমাণ আজকে আনুষ্ঠানিকভাবে প্রদান করবে, এবং পত্রিকায় যেটা এসেছে অলরেডি আগাম খবর হিসেবে এসছে, যেগুলো একেবারে তারা প্রামাণ্য বিভিন্ন প্রতিবেদন তারা পেয়েছে, কি ধরনের গুলি, কারা গুলি করেছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা ছিল, সরাসরি জড়িত ছিল, এবং নিরস্ত্র সাধারণ মানুষের উপরে গুলিগুলো ছোড়া হয়েছে। দুর্নীতি এই দেশের কখনো ওই দৌড়ের মতো, কখনো একটু করে আমরা নামি আবার দৌড়াই। তো এবার যেটা 13 বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর, নিয়ন্ত্রণের বাইরে হচ্ছে দুর্নীতি শিরোনাম, এবং বৈশ্বিক তালিকায় বাংলাদেশ 14তম, গত বছর 12তম ছিল সম্ভবত।
তাহলে কি দাঁড়াচ্ছে আর কি? হ্যাঁ, এটা আসলে দীর্ঘদিনের একটা যে আমাদের কাঠামো, দুর্নীতিগ্রস্ত যে কাঠামো, সেটা তো এক রাতে এক সকালে এটা হঠাৎ করে এক ফুয়ে নিভে যাবে না। এবং এইটার যে দুর্নীতি আমাদের একেবারে শিকড় পর্যন্ত পৌঁছে গেছে, সেটারই তো আমরা উপস্থাপন দেখলাম এই জুলাই আগস্টের এইরকম নির্বিচার গুলি। আসলে এটা দুর্নীতিগ্রস্ত শাসন কাঠামো, দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, প্রশাসন, সব কিছু মিলিয়ে একটা বিভৎস পরিস্থিতি আমাদের এখানে তৈরি হয়েছে। তো সেটার জন্যই এই গণ অভ্যুত্থান এবং আমি আপনাকে যা ছোট্ট করে প্রশ্ন করি, এই আপনি যেটা বললেন এটাই সত্য যে দিনের পর একদিনই তো আর দুর্নীতি এত বড় মাথাচাড়া দেয় না, বছরের পর বছর ধরে দুর্নীতি রাহু গ্রাস এই দেশকে গ্রাস করেছিল। কিন্তু আমরা কি বর্তমান যে সময়ে পৌঁছে আছি, আমরা কি আশা করতে পারি যে আগামীতে এই যে এরকমের খবরের তালিকায় বাংলাদেশ প্রশ্নবিদ্ধ হবে না? না, প্রত্যাশা তো থাকেই, এবং সেই কারণেই তো একটি অন্তর্বর্তী সময় আমরা পার করছি। আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিছু সংস্কার পদক্ষেপ গ্রহণ করছেন। কিছু আমাদের 15ই ফেব্রুয়ারি থেকে আলোচনাগুলো শুরু হবে, যে সংস্কার কমিটির যেই 6টি প্রতিবেদন জমা দিয়েছেন, এবং সেখান থেকে কিছু সুপারিশ আসবে। কিন্তু যেটা আমরা মনে করি যে 6 মাস হয়ে গেল, আসলে কিছু তাৎক্ষণিক পদক্ষেপ তো গ্রহণ করা যেত, যে একদম যে দৃশ্যমান যে এত যেগুলার একেবারে দুর্নীতি খুব বড় আকারে যেখানে হয়, সেখানে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ গ্রহণ করে বন্ধ করবার জায়গাগুলো বোধহয় দ্রুত গতিতে করতে পারতেন সরকার, এবং সেটার সময় বোধহয় এখনো আছে এবং উচিত। আমরা যেই বাজার পরিস্থিতি দেখি বা অর্থনীতির ক্ষেত্রে যা দেখছি, সেগুলোও কিন্তু খুব জনগণের মানে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যথেষ্ট নয়। এগুলো তো একদম স্বাভাবিক এবং খুব ন্যূনতম চাহিদা মানুষের জন্য। সেই ক্ষেত্রেও কিন্তু সরকার একেবারে যে খুব দ্রুত পদক্ষেপ নিতে পারছেন এরকম তো আমাদের মনে হচ্ছে না। যেমন এখানে বিশ্বের সবচেয়ে দুর্নীতি হয় দক্ষিণ সুদানে, সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে, এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয় ভুটানে। চিন্তা করতে পারেন যে ভুটানে আচ্ছা আমার পার্শ্ববর্তী দেশ, এবং তারা তো একটা কাঠামো তৈরি করতে পেরেছে, আমরা তো সেটা পারি নাই। আমাদের তো প্রধানমন্ত্রী, সর্বশেষ প্রধানমন্ত্রী বলতেন আমার পিওনও 400 কোটি টাকার হেলিকপ্টারে চলে। তো উনি বেশ গর্বের সঙ্গে আপনি যখন এই প্রসঙ্গটা তোলেন, এবং যখন মাননীয় প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী যিনি এই কথাটি বলেছিলেন, তখন আমার নিজের কাছেও বলেছিল যে আচ্ছা এই কথাটা কি গর্বের করে বললেন উনি, আমার প্রধান নাকি উনি কি করে বললেন? একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে সবাই তো ওই কোটি কোটি টাকার মালিক হতে চায়, সেটা যেকোনোভাবে। আপনি দেখেন যে তাদের যে বিলাস বেসনের ফিরিস্তি আমরা কিছুদিন পর পর দেখছি, এই যে টিউলিপ টেরিটরি, এই যে রিসোর্ট, এই যে বাগান বিলাস ইত্যাদি বিভিন্ন। বাংলাদেশে এখন কই দুর্নীতির জায়গায় মানে শশনা কোটি কোটি অঙ্কটা, হাজার কোটি, এবং যেটার সাথে সাধারণ মানুষের কোনো ধারণ মানে কোনো আমাকে একজন একটা বৈঠকে বলছিলেন যে ভাই আচ্ছা কোটি লিখতে একক দশক শতক কতটা শূন্যর পরে হয়, আমি একটু আমাকে দেখাবেন সেই। এবং আপনি দেখেন যে আমরা কিন্তু শুনতাম যখন তারা দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে অন্য নেতারা, আমাদের কোনো স্থাবর সম্পত্তি নাই, এই নাই সেই নাই, কিন্তু তারপরে কি বেরোচ্ছে। এবং শেষের দিকে আপনার মনে আছে যে নির্বাচনের 1 বছর আগের থেকে বিভিন্ন ধরনের দুর্নীতি, এই যে নানান কেলেঙ্কারিগুলো যে ফাঁস হচ্ছিল। তো আসলে এই থলের বিড়ালটি তো ক্ষমতাবানদের হাতেই থাকে, এবং সেই কারণে দুর্নীতি এটা সামনের দিকে আবার না থাকে, সেই চেষ্টাটাই থাকা উচিত। নিশ্চয়ই ডিসেম্বরে ভোট, আশা করছি ভোট, কিন্তু আজকের 2-1টি পত্রপত্রিকার শিরোনামটা আবার কি ইঙ্গিত দেয় আমি জানি না। খবরের কাগজ যেমন শিরোনাম করেছে বিএনপি একা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তার মানে অন্যরা কি নিচ্ছে না নাকি? না, বিএনপি একা বলতে বোঝানো হয়েছে যে তারা জোট করবে না, এরকম একটা মনে হচ্ছে। এবার আসলে জোট করার তো খুব সম্ভাবনা দেখি না, কারণ হচ্ছে যে আওয়ামী লীগ অনুপস্থিত। আওয়ামী লীগের একটা বেশ বড় ভোট ব্যাংক তো আমরা জানি যে দেশে আছে। যে কোনো পরিস্থিতিতে যেটা একটা পরিসংখ্যানে আছে যে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছিল, সেবারও তারা 2,30,00,000 মতো ভোট পেয়েছিল, সবচেয়ে খারাপ করার পরেও।
যেবার তারা আপনি বলতে চাইছেন যে এই মানুষগুলো তো ফ্যাক্টর হবে 50% যদি ধরেন আওয়ামী লীগের যেই দুরাচার তারা করেছে, যে দুঃশাসন, যে নিপীড়ন, যেই গুলি তারা ছুড়েছে, তারপরেও কিন্তু কিছু মানুষ ভোটের থাকবে, আওয়ামী লীগের থাকবে। সেটা হয়তো শেখ হাসিনার ভোট নয়, সেটা হয়তো এই সমস্ত দুর্নীতিবাজদের ভোট নয়, আওয়ামী লীগের ভোট। তারা কোথায় যাবে যদি আওয়ামী লীগ অনুপস্থিত থাকে? আওয়ামী লীগ যদি অংশগ্রহণও করতে পারে, তারপরেও তো এই নেতৃত্ব যে কাণ্ড করেছে আওয়ামী লীগ, সেখান থেকে তো আসলে ভোট পর্যন্ত যাবার আমি কোনো বাস্তব অবস্থা দেখি না। নিশ্চয়ই তাদের সেকেন্ড টায়ার অথবা। আপনার কি মনে হয় এই যে জাতিসংঘের প্রতিবেদন আজকে প্রকাশ হবে এবং অক্টোবরের মধ্যেই কয়েকটি মামলার রায় প্রধান আসামিদের রায় হয়ে যেতে পারে, তো এই যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলো এখন উঠবে, সবকিছু মিলিয়ে দলের অবস্থাটা কি দাঁড়াবে? কি প্রেডিকশনটা কি আপনার? দলের অবস্থানটা আসলে তো নাজুক হয়েছে একদিক, কিন্তু সবচেয়ে যেটা খারাপ পরিস্থিতিটা হচ্ছে এটা হয় যে শেখ হাসিনা সহ অন্য বড় নেতৃত্বের মধ্যে কোনো অনুশোচনা নাই, কোনো অপরাধবোধ নাই, কোনো ক্ষমা প্রার্থনার কিছুই নাই, বরং যেই দম্ভ, যেই একরোখা মনোভাব, যেই অনুতাপহীন কণ্ঠে তিনি কথা বলতেন, যেই শ্লেষ বিদ্রুপ তার কণ্ঠে ছিল, সেটাই এখনো দেখা যায়। যে কয়েকবার ফাঁস হলো কথা, সর্বশেষ 5 ফেব্রুয়ারিতে তিনি যে বক্তৃতাটি দিলেন, যেটা নিয়ে 32 নম্বর ভেঙে গেল, ধানমন্ডির ঐতিহাসিক ভবনটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হলো। তো এই রাগ ক্ষোভের পেছনের কারণগুলো তো তাদের একবার বিবেচনা করা উচিত। আপনি সরাসরি গুলি চালিয়ে দেবেন, তারপরে আপনি সেইভাবে কথা বলবেন। বাংলাদেশের মানুষ তো অন্তত চোখ কান নিয়ে বেঁচে আছে এই দেশে, চোখ কান নিয়ে, এবং সেইটা নিয়ে তারা কি করে নির্বাচনে সেই একইভাবে আসবে? সেই ক্ষেত্রে আওয়ামী লীগ হয়তো সময় লাগবে। এর আগের বারতে 21 বছর সময় প্রয়োজন হয়েছিল, এবার কত বছর লাগবে আমরা জানি না, কিন্তু এইবারই তারা নির্বাচনে খুব সাড়ম্বরে অংশগ্রহণ করতে পারবে এমন মনে হয় না। সম্ভবত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না বলেই প্রত্যাশা করা যায়, কারণ নিষিদ্ধতা কোনো চিকিৎসা নয়, জামাতের চিকিৎসা না নয়। আওয়ামী লীগকে ভোট করতে দেন এবং মানুষই জানাক যে আপনারা কাজটা ভালো করেননি। ছাত্রদের নতুন দল প্রায় আত্মপ্রকাশ করতেই যাচ্ছে। একটি পত্রিকার শিরোনাম 21 তারিখ হয়তো দলটি আত্মপ্রকাশ করবে এরকমই, এবং বিভিন্নভাবে দেখা যাচ্ছে তারা ফর্ম ফিল আপ করে মানুষের আস্থা, মানুষের পরামর্শ চাইছে। আপনি এই মুহূর্তে কি সমস্যা মনে করেন, দলটা কেমন হওয়া উচিত, সবকিছু। এই যে আয়োজনটা, এই আয়োজনটা এর আগে কোনো রাজনৈতিক দল গঠনের আগে দেখা যায়নি, তাহলে তো এটা নতুন দিগন্তের আভাস। হ্যাঁ, চেষ্টা আছে, এবং এটাও কিন্তু সেই সমীকরণের মধ্যেই যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ফলে কারা সেই জায়গাটা নেবে। এবং যে কারণে দেখবেন যে আপনার জুলাই আগস্টের যেই হত্যাকাণ্ড, সেইটার বিচার অথবা শহীদদের পরিবারের সহযোগিতা অথবা আহতদের পুনর্বাসনের চাইতেও কি করে আওয়ামী লীগের ব্যাপারটা কি নিষিদ্ধ করা, এই করা, ফ্যাসিবাদের দোসর, এইগুলোকে সামনে আনা হচ্ছে। কিন্তু এগুলো সামনে আসবে নিশ্চয়ই, আওয়ামী লীগের ব্যাপারটাও আসবে, কিন্তু একদম সংগঠন হিসেবে আওয়ামী লীগকেই খারিজ করে দিতে হবে, এটা কিন্তু প্রথম পয়েন্ট হতে পারে না। আপনার নেতা যদি অপরাধী হয়, সেই প্রতিষ্ঠান তো অপরাধী, সেটা প্রায় আপনার 75 বছর বয়সী একটা সংগঠন। কাজেই এইখানে দ্বিতীয় সারির হোক, তৃতীয় সারির হোক, ভবিষ্যতে কি হবে সেটা তারাই আওয়ামী লীগই ঠিক নির্ধারণ করবে। এখন ছাত্রদের কথাটা যেটা বললেন, ছাত্রদের মধ্যে থেকে যদি তারা কিংস পার্টি না হয়ে ওঠে, অর্থাৎ সরকার যদি এখানে খুব পৃষ্ঠপোষকতা না করে এবং এটা যদি জনসাধারণের কাছে দৃশ্যমান হয় যে না, ছাত্ররা একটু এলিয়েনেটেড হয়ে নিজেদের মতো করে পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তাহলে কিন্তু একরকম। আর যদি কিংস পার্টি হিসেবে তারা দাঁড়ানোর চেষ্টা করে, তাহলে কিন্তু মানুষ এটা ভালোভাবে নেবে না। সময়ের আলো একটি শিরোনাম করেছে খুব চমৎকার, এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ইউনুস মোদি। আবার শিরোনাম করেছে দেখা হবে, কথা হবে কি? হওয়ার সম্ভাবনা কমই মনে হয় যে পরিস্থিতি দেখা যাচ্ছে। এ পর্যন্ত তো হয়নি, আর এর আগেও অন্তত এক বা একাধিকবার একই সম্মেলনে তারা ছিলেন। হলে তো ভালো, হওয়াই উচিত। এবং গতকালকে
কংগ্রেসের এক নেতা, সম্ভবত থারার কি জানেন ভদ্রলোকের নাম, উনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনার শশী ভদ্রলোকের নাম বলেছেন যে শেখ হাসিনার বক্তব্য ভারতকে বিব্রত করছে। কংগ্রেসের একজন শীর্ষস্থানীয় নেতা যখন সেটা বলছেন, এবং আসলেই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সমস্যা কিন্তু শেখ হাসিনাকে নিয়ে হতে পারে না। শেখ হাসিনা একজন ব্যক্তি, একটি দলের নেতা ছিলেন, আসবেন যাবেন, আরো নেতারা আসবেন, আমরা প্রতিবেশী তো বদলাতে পারবো না। এবং বাংলাদেশের যে বর্তমান নেতৃত্ব বা যারা দায়িত্বে আছেন তাদের সাথে কেন ভারতের বিরোধ থাকবে? এটা তো কোনো আমাদের তো থাকার প্রশ্নই ওঠে না। কেন সাধারণ মানুষের সাথে, ওই দেশে সাধারণ মানুষের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। তাহলে আমরা অবশ্যই এখনো সময় আছে, কখন কি পাল্টে যায় বলা তো যায় না। তো আমরা শিরোনামটা ওই রকমই দেখতে চাই, দেখা হবে, কথাও হবে এবং যে কোনো বিষয়ে শুধুমাত্র যেটা বাংলাদেশের থেকে, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা হচ্ছে আমরা সমমর্যাদায় সম আসনে ভারতের সাথে চোখে চোখ রাখিয়ে কথা বলতে চাই। এই দাদাগিরিটা বাদ দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা সাধারণত এই সময় এখন সামনের দিকে ভোট হবে, ভোটের রাজনীতি নিয়ে আমরা অনেক দৌড়াদৌড়ি করব, কিন্তু অন্যান্য যে সমস্যাগুলো, যেমন শিক্ষার্থীদের সমস্যা, ছাত্রছাত্রীরা ক্লাসে ফিরে গেল কিনা, স্কুল কলেজে কেমনভাবে শিক্ষাটা হচ্ছে, আদৌ সেই শিক্ষার পরিবেশটা ফিরে পাওয়া গেল কিনা, সেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না। হওয়ার সুযোগ আছে কিনা আমি জানি না, কিন্তু আজকে জনকণ্ঠের এই শিরোনামটা আপনার সাথে আলাপ করতে চাই। কোচিংয়ের ফাঁদে ছাত্র ভর্তি, এবং এখানে যেটা বলা হচ্ছে, কৌশলী প্রচারে বিভ্রান্ত শিক্ষার্থীরা নামী কোচিং সেন্টারে বছরে আয় 1000 কোটি টাকা, সুযোগ হারাচ্ছেন দরিদ্র ছাত্রছাত্রীরা। সেটাই আসলে রেজা ভাই, এই শিক্ষার বিষয়টা উঠলেই না একটা দীর্ঘশ্বাস আমাদের চলে আসে সরাসরি। দেখেন, এই যে প্রতি বছর জানুয়ারির 1 তারিখে যে বই উৎসব এখনো পায়নি, সেটাও এবার হলো না, এবং কেন যেন একেবারে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। কি কারণে? এখন এখানে কি যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন তারা কি ইচ্ছাকৃতভাবে এগুলোকে করছেন কিনা, সেটাও তো সরকারের আসলে দেখভাল করা উচিত এবং বের করা উচিত কারা এগুলা করছে। এবং আপনি যেটা বলছেন কোচিং বাণিজ্য, আমরা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু আমাদের প্রত্যাশা তো ছিলই যে তাদের তো আসলে কোনো স্বার্থ নাই। তারা কিছুদিনের মধ্যে জন্য এসেছেন এবং তাদের তো এইখান থেকে টাকা বানানোরও কোনো ইচ্ছা নাই। তাদের যে ট্র্যাক রেকর্ড, তাদের তো এখানে তো লুণ্ঠনের কোনো রকম কারণই নাই। তো সেই ক্ষেত্রে তারা যদি এই বিষয়গুলো একটু অ্যাড্রেস করতেন, শিক্ষার ক্ষেত্রে বলেন, স্বাস্থ্যর ক্ষেত্রে বলেন, এমনকি আপনার যে যানবাহনের ক্ষেত্রে যেটা হয়েছে যে উত্তরা থেকে যে বাসগুলো দিচ্ছিল আপনার টিকিট বাস, তাতে কিন্তু ওই অন্য বাসওয়ালারা আন্দোলন শুরু করে দিয়েছে। তার মানে তারা একটা সিস্টেম চালু করতে চাচ্ছে না। আপনি কি জানেন যে একসময় একটি ট্রেন চিটাগং থেকে ব্রাহ্মণবাড়িয়া সকালে ক্রস করে যেত, তখন বাস মালিকরা প্রশ্ন তুললেন যে সকালে যদি এই ট্রেনটি এই ব্রাহ্মণবাড়িয়া পাস হয়ে ঢাকায় চলে যায়, তাহলে আমাদের বাসের অধিকাংশ মানুষ ট্রেনে যাবে। অতএব সেখানে আন্দোলনটা এমনভাবে হলো যাতে ওই ট্রেনটি ভোর 4টায় অতিক্রম করে চলে যায়, যাতে কেউ না উঠতে পারে। সেটা তো রাজনৈতিক সরকারের আমলে হয়েছে, এবং বারবার আমরা শুনেছি যে শাহজাহান সাহেব ছিলেন, তার সিন্ডিকেটে সড়কে এরকম একটা পরিস্থিতি ঘটেছে। এটা কিন্তু আমরা সবাই জানতাম, ওপেন সিক্রেট ছিল। তাহলে এখন তো শাহজাহান সাহেব নাই, তাহলে এখন সরকার কি কারণে এই রাস্তায় এই শৃঙ্খলাটা করতে পারছে না? এটা তো হাই টাইম। রাজনৈতিক সরকার আসবার আগে বিভিন্ন জায়গায় বাজার, স্বাস্থ্য, সড়ক, আপনার শিক্ষা, এই জায়গাগুলোতে এই জায়গায় তো সবাই যেটা বলার চেষ্টা করছে, মুখটা বদল হয়েছে। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। কিন্তু এইটা কিন্তু সরকারের কাছে আমাদের প্রত্যাশা। মুখ বদল করলে সরকার তাহলে করছেন কি? এবং সেই ক্ষেত্রে এমন কি যে আপনার যে লাগাতার কেসগুলো হয়েছে, হত্যা মামলা, সেগুলোও কিন্তু আগের আমলের মতোই হয়েছে। 600 লোক, 500 লোক, 200 লোক ইচ্ছা মতো দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে, অনেক আইনজীবী বলেছেন এই কেসগুলো ঠিক মতো একেবারে শেষের দিকে আমরা আপনার প্রিয় বইমেলা, আমার প্রিয় বইমেলা, যে সেখানে যে ঘটনাটা ঘটলো মবিং এর, এটা কি খুবই আপত্তিজনক, খুবই আপত্তিজনক। এবং এগুলো গত রাজনৈতিক সরকারগুলোর আমলের ধারাবাহিকতা। যেই তসলিমা নাসরিনকে নিয়ে এত আপত্তির কথা উঠছে, এটা কিন্তু আওয়ামী লীগও তসলিমা নাসরিনকে এই দেশে তাকে তার যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার ফিরে দেয়নি, বিএনপিও দেয়নি।
এত যে মুক্তিযুদ্ধের চেতনার ধারক আওয়ামী লীগ, কই তারা তো তসলিমা নাসরিনকে তার যে স্বাভাবিক অধিকার সেটা দেয়নি। এখনো সে বর্তমান সরকার তো অনেকেই বলেন যে উগ্রবাদীদের দিকে অনেক বেশি তাদের প্রশ্রয়, তাদের তো দেবার প্রশ্নই ওঠে না। এমনকি যখন বই মেলায় এই সব্যসাচীর স্টলে গিয়ে হামলা করলো তারা বলে কয়ে, সেখানেও তো সরকার কোনো ব্যবস্থা নিতে পারলেন না। এবারের বইমেলা যেটা আপনিও জানেন যে প্রবেশ পথে ঠিকমতো পুলিশ প্রহরা নাই, তল্লাশি করা হচ্ছে না। এটা কি ইঙ্গিত? তাহলে হয়তো বা কখনো কোনো দৈবাত যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন তো হয়তো আবার নানা ধরনের প্রশ্ন উঠবে। তা তো হবেই, তা তো হবে। এবং সবচেয়ে বড় কথা, অবশ্যই কামনা করি না সেরকম কিছু এতদিন ধরে যেটা চলেছে আপনি বন্ধ করে দিবেন কেন? এবং এই ব্যাপারগুলো কিন্তু খুবই উদ্বেগজনক, আপত্তিকর। এবং সরকার এই যেভাবে আপনার 32 নম্বর ভাঙা হলো, নির্বিকার দাঁড়িয়ে থাকলেন তারা। এটা তো আমাদের ঐতিহ্য, ইতিহাস, বইমেলা আমাদের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, এগুলো কি আসলে প্রয়োজন নাই? শিল্পকলা থেকে শুরু করে বইমেলা পর্যন্ত সব জায়গায় আমরা নির্বিকার সরকার দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন, ভাববেন আশা করি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।